তো আমরা গত ক্লাসে যেটা বলছিলাম যে আমরা মেইনলি হচ্ছে আর অল্প কিছু বলতে দুটো অপটিমাইজার নিয়ে ডিসকাস করবো আজকে। একটা হচ্ছে আরএমএস প্রপ আর একটা হচ্ছে অ্যাডাম, এবং এরপরে আমরা আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশন আমরা ডিসকাস করি নাই শুরুর দিকে, সেটা রেখেছিলাম যেহেতু এটা মাল্টি ক্লাস, ভাবছিলাম যে ওই সেশনের কাছাকাছি ডিসকাস করব সফটম্যাক্স। এবং আজকে ম্যাট্রিক্স লস ফাংশন গুলো আমরা শুধুমাত্র বাইনারি কস ইন্টারপ্রিটার ডিসকাস করেছিলাম। আজকে আমরা রেস্ট অফ দা লস ফাংশন ডিসকাস করে আমরা আমাদের বেসিক এন্ড অফ দি বেসিক আজকে। তো আমরা নেক্সট ক্লাস থেকে যেটা করবো যে আমরা মাল্টি ক্লাস প্রবলেমে চলে যাব। শুরুতে মাল্টি ক্লাস প্রবলেমের একটা বেসিক মডেল ক্রিয়েট করে আমরা এটা দিয়ে কে হলে একটা কম্পিটিশন ক্রিয়েট করে ফেলবো। তো আপনাদের সোফার যত লার্নিং প্লাস ডেটা সায়েন্স স্কুল আমি জানি না কয়জন ফলো করে, বা আপনাদের ফ্রেন্ডরা যদি থাকে ইনভাইট দেন, কম্পিটিশনে পার্টিসিপেট করুক, দরকার হলে সেশন গুলো একটু কভার করুক ইউটিউব থেকে, একটু ইন্টারেস্টিং হলো বিষয়টা। তো এবং আমাদের ডেটা সায়েন্স গ্রুপেও হয়তো কেউ কেউ পার্টিসিপেট করতে পারে। তো মেইন ইয়েটা হবে কম্পিটিশনে ডিসকাশনের বাইরে কিছু অ্যাডভান্স টেকনিক্স হয়তো আপনার জানা থাকবে, বাট ডোন্ট ইউজ দ্যাম। মানে কম্পিটিশনের মজার সাথে ট্রাই করেন যে ডিফারেন্ট অপটিমাইজার, ডিফারেন্ট অ্যাক্টিভেশন ফাংশন, ডিফারেন্ট লার্নিং রেট, যে হাইপার প্যারামিটার গুলো আমরা শিখছি, ডিফারেন্ট নাম্বার অফ নিউরনস, ডিফারেন্ট নাম্বার অফ ডেন্স লেয়ার, এই সমস্ত জিনিসগুলোকে সাফল করে আপনার সোফার যে নলেজটা আছে সেটা ইউজ করে আপনি কিভাবে মডেলটাকে ডেভেলপ করতে পারেন, তাহলে এই বেসিকটা অনেক কংক্রিট হবে। আর আপনি যদি ধরেন এখন এখানে যদি ধরেন আপনার জানা আছে ট্রান্সফার লার্নিং এর কিছু পার্ট আপনি নিয়ে আসলেন, তাহলে কি হবে? মানে ধরেন ট্রান্সফার লার্নিং অ্যাভেলেবল না, তাহলে তো আর আপনি বেসিকটা দিয়ে ইমপ্রুভ করতে পারবেন না মডেলটা। তো বেসিক পার্টটুকু ইউজ করে যদি ফরসে আমরা 0.8 অর্থাৎ 80% একুরেসিতে চলে গেলাম, তারপরে আমরা তো এদিকে আবার প্রোগ্রেস থাকবে এভরি উইক কিন্তু আমাদের নতুন একটা লার্নিং এর অ্যাড হবে। কারণ এই প্রবলেমটাকে আমরা চিন্তা করতেছি ট্রান্সফার লার্নিং টার্নিং সব অ্যাড করার পরে আমরা এটাকে অবজেক্ট ডিটেকশন প্রবলেমে নিয়ে যাব। কারণ আপনারা খেয়াল করে দেখেন একটা টি শার্টের মধ্যে কিন্তু ইমেজটা, একটা মাগের মধ্যে ইমেজ, একটা ব্যাগের মধ্যে ইমেজ। সো একটা ব্যাগকে কিন্তু সে লার্ন করতেছে কারেন্টলি। সো সে একটা ব্যাগকে লার্ন করতেছে এংরি বার্ড, আবার সেম ব্যাগকে সে লার্ন করতেছে ব্যান্টেন। এই কারণে ভালোই করে সি পাওয়ার কথা না, কিন্তু ওই ব্যাগের মধ্যে যদি আমরা স্পেসিফিকলি বাউন্ডিং বক্স ড্র করে বলি যে এইটা এংরি বার্ড, তাহলে ব্যাগের মধ্যে আবার এটা বাউন্ডিং বক্স ড্র করে যদি বলি এটা ব্যান্টেন, তখন কিন্তু এটা অবজেক্ট ডিটেকশন থেকে ক্লাসিফিকেশন নাম্বার পাবো, সেটা অনেক বেটার হবে। ঠিক আছে? তো এইভাবে যখন আমরা অবজেক্ট ডিটেকশনের থ্রুতে ক্লাসিফিকেশনে যাব, তখন আপনারা কম্পিটিশনে সেটা ইউজ করবেন। তাহলে হবে কি কম্পিটিশনটা ফেয়ার হবে। এখন আপনি ধরেন সবকিছু করে হয়তো 0.99 স্কোর নিয়ে টপে চলে গেলেন, বাট এটা আসলে এন্ড অফ দ্য ডে আপনি নিজেই মজা পাবেন না। তো লেটস ট্রাই যে এই সমস্ত হাইপার প্যারামিটার ইউজ করে আমরা কতটা ইমপ্রুভ করতে পারি, দেন আমরা গ্র্যাজুয়ালি সেটা ইমপ্রুভ করব উইথ আওয়ার অ্যাডভান্স নলেজ। তো স্ক্রিনটা শেয়ার করলাম, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, তো আজকে মেইনলি যে পার্টটা আমরা কভার করতে চাই সেটা হচ্ছে ফার্স্টে আমরা গত ক্লাসে এই ধরনের একটা অপটিমাইজেশনের সময় এই ধরনের একটা ডায়াগ্রাম চিন্তা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে নর্মাল যদি আমার অপটিমাইজেশন ভালো না হয়, তাহলে আমার হিয়ার এন্ড দেয়ার করে করে আমার কি ফাইনালি গিয়ে পৌঁছাবে। সো আমার একটা জিনিস খেয়াল করেন যে আমার এই ডাইরেকশনে অর্থাৎ এই দিকে এইটা আমার যত আমার লেন্থটা বড় হবে, তত আমার ফরওয়ার্ড সাইডে অর্থাৎ সামনের দিকে মুভমেন্ট স্লো হবে। এগ্রি করেন কি করেন না? ফরসে ধরেন সে একটা নির্দিষ্ট স্পিডে মুভ করে, সো সে এখানে গেল, দেন এখানে আসলো, দেন এখানে আসলো,
আরেকজন যাচ্ছে হচ্ছে এইভাবে, কে আগে রিচ করবে গোল? এক যে নাম্বার সোজা যাচ্ছে সে নাকি আগে সোজা reach যাচ্ছে, করবে। লিনিয়ার যাচ্ছে। 2? ওকে, সো 2। তাহলে এখানে আমাদের দুইটা এক্সপেকটেশন, একটা হচ্ছে আমরা শর্ট রাখবো আর কি বলে এর লম্বালম্বি যে মুভমেন্ট সেটা আমরা শর্ট রাখতে চাই, এবং এই যে সে প্যারালাল যেটা যাবে সেটা আমরা ফার্স্ট রাখতে চাই। ফার্স্ট মানে অনেক স্পিডে মুভ করবে। সো এই এক্সপেকটেশন কে কভার আপ করার জন্যই হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অপটিমাইজার গুলো নিয়ে আসছিলাম। তখন আমরা কি করেছিলাম যে আমরা সোফার আমরা অ্যাডাপটিভ লার্নিং রেট পর্যন্ত আমরা অগ্রসর হয়েছিলাম, যে মানে অ্যাডা গ্রেড, যেটা অ্যাডা গ্রেডের একটা প্রবলেম কি ছিল, যে সেটা কন্টিনিউয়াসলি সে হচ্ছে আমাদেরকে লার্নিং রেটটা কন্টিনিউয়াসলি ডিকে হয়ে যাচ্ছিল, যার ফলে কি হচ্ছিল যে আমরা তখন একটা স্টেজে গিয়ে খুব স্লো হয়ে যাচ্ছিলাম। অর্থাৎ সে গ্লোবাল মিনিমাতে পৌঁছাবে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে সে হয়তো দেখা যাচ্ছে যে সে প্রচুর সময় নিয়ে নিচ্ছে। তো কনসিডারিং দ্যাট আমরা তখন নিয়ে আসলাম অ্যাডাপটিভ লার্নিং রেট, অর্থাৎ আমরা বললাম কি শুরুর দিকে তুমি একটু হাই লার্নিং রেট রাখো, অর্থাৎ তোমার স্টেপগুলো একটু বড় হবে কিন্তু গ্র্যাজুয়ালি সেটা কমতে থাকবে। সেটা আমরা অ্যাডা ডেল্টার থ্রুতে আমরা সলভ করেছিলাম। তো অ্যাডা ডেল্টা এবং আরএমএস প্রপ এক্স্যাক্টলি সেম কনসেপ্ট, কিন্তু দুটো ডিফারেন্ট টিম সেটা ডেভেলপ করেছে। অ্যাডা ডেল্টা এবং আরএমএস সেম কনসেপ্ট, কিন্তু দুটো ডিফারেন্ট টিম এটা ডেভেলপ করছে এবং তাদের মধ্যে স্লাইটেস্ট ডিফারেন্স, এবং এই ডিফারেন্সটা আমাদের আসলে ডিসকাস করার দরকার নেই। খুবই স্লাইটেস্ট ডিফারেন্ট, কিন্তু আমি বেসিকটা আসলে কোথায় ফাংশনালিটিটা হচ্ছে সেটা বোঝা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনার আরএমএস প্রপের থ্রুতে অ্যাডা ডেল্টাটা আবার কিন্তু রিক্যাপ হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। তো আমরা যদি এখন আজকে ধরেন আরএমএস প্রপ ডিসকাস করি, তো এইখানে আসলে যে আমাদের ওয়েট আপডেটটা হয় সেটা হচ্ছে নিউ ওয়েট, ওল্ড ওয়েট মাইনাস একটা অ্যাডাপটিভ, আমি অ্যাডাপটিভ বুঝাচ্ছি, অ্যাডাপটিভ এটা তার সাথে আমার ডেরিভেটিভস টার্মটা এসে মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? সো এই জায়গায় আমরা যেটা দেখেছিলাম যে লার্নিং রেট অ্যাডাপটিভ হচ্ছিল কিভাবে, আমাদের অ্যাডাপটিভ লার্নিং রেটটার ফর্মুলা কি ছিল, সেটা ছিল আমাদের জাস্ট ইমিডিয়েট আগের ইটারেশনের যে লার্নিং রেটটা ছিল সেটার সাথে সেটাকে আমরা ডিভাইড করতেছিলাম যে ওয়েটেড অ্যাভারেজ, অর্থাৎ নিউ যে ওয়েটেড অ্যাভারেজ সেটা, এবং তার সাথে একটা অ্যাপসিলন অ্যাড করছিলাম যাতে আমাদের এই টার্মটা কখনো জিরো হয়ে গেলে যাতে এরর না আসে। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা বলেছিলাম যে ওয়েটেড অ্যাভারেজ যেটা ছিল সেটা আমাদের ছিল আসলে একটা বিটা টার্ম ছিল, যেটার সাথে আমাদের ওয়েটেড অ্যাভারেজ ছিল, তার সাথে এসে আমাদের 1 মাইনাস বিটা অ্যাড হচ্ছিল, যেটা আসলে আমাদের ডি স্কোয়ারকে কন্ট্রোল মেকানিজম সেট করার জন্য, অর্থাৎ আগে ডি স্কোয়ার ইচ্ছা মতো বড় হতে পারতো, এখানে ছিল ডি স্কোয়ারটা, সো সেই ইচ্ছা মতো বড় হতে পারতো, তাই এটা খুব আর্লি ফল করতো, রাইট? তো আমরা কি করলাম, সেটার একটা কন্ট্রোলে ফেললাম। কন্ট্রোল মিনস আমরা বলেছি যে বিটা 0.9 পর্যন্ত একটা ভালো, তো সেক্ষেত্রে এখানে আমরা 0.1, অর্থাৎ আমরা কি করছি, আমরা আগের ইফেক্টটাকে 9 টাইমস লোয়ার করে দিচ্ছি, তাই না? আগে যে কাজটা হতো তার মধ্যে শুধুমাত্র এখন আমরা এটাকে যদি 10% বলি, 0.1, 10% ইম্প্যাক্ট আমরা ডি স্কোয়ার এখন দিচ্ছি। ঠিক আছে, তো একটা ওয়েট যখন এই পার্টটা তো হচ্ছে আমাদের ডেরিভেটিভস পার্টটা, রাইট? তো ডেরিভেটিভস পার্টটাই কিন্তু আপনাকে হিয়ার এন্ড দেয়ার করে, এগ্রি অর ডিসএগ্রি। ওয়েটটা তো অ্যাডজাস্ট হয় কিসের দ্বারা, লার্নিং রেট তো আমার স্ট্যাক, ডেরিভেটিভস এর থ্রুতেই তো আমার ওয়েটটা অ্যাডজাস্ট হচ্ছে, আপডেট হচ্ছে, রাইট অর রং? বুঝতে পারছেন কথাটা কি বলতে যাচ্ছি? আমার যে আচ্ছা ওয়েট নিউ পাই সেটা কিন্তু ডেরিভেটিভস এর চেঞ্জেস এর কারণেই আসলে পাচ্ছি, বাকি সব তো মোটামুটি কি ফিক্সড। এই ডেরিভেটিভটাকে আমরা কন্ট্রোল করতেছি, মানেটা হচ্ছে
এই যে আমরা যেটা শর্ট চাচ্ছি সেটাকে আমরা এখন অনলি 10%, যদি বলি যে অনলি 10% তাকে আমরা মুভ করতে দিচ্ছি, আর যেটা আমাদের ওয়েটেড অ্যাভারেজ, যেটা আমার লার্নিং রেটকে ডিকে করে, সেটাতে আমরা এখন রাখতেছি হচ্ছে 90% ওয়েট। তো আমরা আলটিমেটলি তার এই যে সাফল হিয়ার এন্ড দেয়ার সেটা কন্ট্রোল করছি খুবই লোয়ার অ্যামাউন্ট অফ ইয়ে দিয়ে, তাকে ওয়েট দিয়ে, এবং এই সাইডের যে মুভমেন্টটা সেটাতে আমরা বেশি ফোকাস দিচ্ছি, যার ফলে সে খুব আর্লি এবং ফাস্টার অ্যাডামটা রিচ করে গ্লোবাল মিনিমাম, সরি আরএমএস প্রপটা। তো এখন যেটা হয় যে মানে কিছু কিছু প্রজেক্টে আরএমএস প্রপ অনেক ভালো কাজ করে, কিছু কিছু প্রজেক্টে দেখা যায় আবার অ্যাটাক রেট, আমি আগেও বলেছি যে আসলে ওয়ান সিঙ্গেল অপটিমাইজার ফর অল মডেল এই টাইপের কিছু নাই। হ্যাঁ, তো এটা সবসময় মাথায় রাখতে হবে। তো আপনারা এইটুকু পার্ট আমাদের আবার লাগবে, এইটুকু পার্ট একটু খেয়াল রাখেন যে বিটা ওয়েটেড অ্যাভারেজ 1 মাইনাস বিটা ডি স্কোয়ার। ইকুয়েশন গুলো তো বুঝতে পারছেন এখানে, রাইট? কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। এখন আমরা যদি অ্যাডামটাকে দেখি, অ্যাডাম যে অপটিমাইজার অ্যাডাম, ভাই এখানে বিটা তো হাইপার প্যারামিটার ছিল তাই না? হ্যাঁ হ্যাঁ, বিটা হাইপার প্যারামিটার, যেটা মানে 0.9 সাজেস্ট করে, বাট ইউ ক্যান চেঞ্জ ইট। তো অ্যাডামটা হচ্ছে মেইনলি তার নামের ইলাবোরেশন দেখলেই হয়তো আপনারা কিছুটা আইডিয়া করতে পারেন যে অ্যাডামটা আসলে কি করে। তো এটা হচ্ছে অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন। অ্যাডামের ফুল যদি আমরা বলি, তো অ্যাডামটা আসলে ফর্ম হচ্ছে দুটো অপটিমাইজারের কম্বিনেশন নিয়ে আসছে সে, একটা হচ্ছে আরএমএস প্রপ আর একটা হচ্ছে মোমেন্টাম। আমরা মোমেন্টাম দেখেছিলাম, মনে আছে যে যদি কোথাও লোকাল মিনিমামে আটকা পড়ে তাকে আমরা মোমেন্টাম দিয়ে উঠাই দিচ্ছিলাম, সেজন্য আবার নেক্সট আমি আমি যদি একটু দেখাই যে এরকম লোকাল মিনিমামে যখন আটকে যাচ্ছিল তখন আমরা এই জায়গায় তাকে মোমেন্টাম দিয়ে এটা ক্রস করার জন্য একটা মোমেন্টাম দিচ্ছিলাম। সো এখন যদি আমরা এই এই দুটো পার্টকে আবার আমরা যদি লিখি, আমি এখানে আর ডিটেল ইকুয়েশনে যাব না, বিকজ এটা তো আগের সেশনগুলোতে আমরা ডিসকাস করেছি। এখন যেহেতু আমার দুটো বিটা আসবে, লেটস সে এটা হচ্ছে বিটা 1, তো বিটা 1 তার সাথে আমাদের মোমেন্টাম টার্মটা ছিল, প্লাস ছিল আমাদের 1 মাইনাস বিটা 1 ডেরিভেটিভস, এটা ছিল আমার মোমেন্টামের ইকুয়েশন। আর আমরা যদি আরএমএস প্রপ পার্টটাকে অ্যাডাপ্টেশন বলি, যেহেতু এটাতে কি আছে, অ্যাডাপটিভ লার্নিং ক্যাপাসিটি আছে, সো এটাকে আমরা অ্যাডাপ্টেশন বলছি বোঝার সাথে। তো অ্যাডাপ্টেশন আমরা একটু আগে ইকুয়েশনটা দেখেছি, বিটা 2 অ্যাডাপ্টেশন প্লাস 1 মাইনাস বিটা 2 মাল্টিপ্লাইড বাই কি টি স্কোয়ার। ঠিক আছে, এই দুটো টার্ম আপনারা অলরেডি পরিচিত। সো যখন অ্যাডামটা আসতেছে, অ্যাকচুয়ালি অ্যাডামটা কি, অ্যাডামটা যেটা করে সেটা হচ্ছে এখানে থাকে মোমেন্টাম পার্ট, এখানে থাকে অ্যাডাপ্টেশন পার্ট প্লাস অ্যাপসিলন। এর জন্য আমি বলেছি যে আরএমএস প্রপ এবং মোমেন্টাম মিলেই আসলে অ্যাডামটা ফর্ম করে। তাহলে আমরা যদি দেখি এইখান থেকেই হাইপার প্যারামিটার গুলো যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে আমার বিটা 1 আছে, রাইট? বিটা 1টা আসছে কোত্থেকে? মোমেন্টাম থেকে। আমাদের একটা হাইপার প্যারামিটার আছে বিটা 2, সেটা আসছে কোত্থেকে? অ্যাডাপ্টেশন থেকে। অ্যাডাপ্টেশন থেকে আমাদের আসছে একটা অ্যাপসিলন। সো এই রিসার্চ পেপারটা বা এই যেটা যিনি অথর অ্যাডামের, ওনার সাজেশন হচ্ছে বিটা 1 0.9
সবচেয়ে ভালো কাজ করে উনি যেটা নিয়ে রিসার্চ করেছেন, বাট নট নেসেসারিলি ইউ ক্যান চেঞ্জ ইট, মানে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না যে এরকম কিছু না, এটা চেঞ্জ করতে পারবেন, দ্যাটস ওয়াই এটা কি হাইপার প্যারামিটার। সো 0.999 এটা বিটা 2 জন্য ওনার সাজেশন, অ্যাপসিলনের জন্য ওনার সাজেশন হচ্ছে 10 টু দ্য পাওয়ার -8, কারণ আমরা এটা জানি খুবই স্মল একটা পজিটিভ নাম্বার, রাইট? সো এইটা আসলে ইনসিগনিফিকেন্ট ইন আ সেন্স যে এটা আসলে তেমন একটা, এটা আসলে টিউনিং করারও তেমন একটা ইয়ে না। ইন আ সেন্স আপনি যদি কোনো যেখানে হাইপার প্যারামিটার থাকে সেখানে যদি আপনি হাইপার প্যারামিটারকে এক্সপ্লিসিটলি কিছু না বলে দেন, তাহলে সেটা কি করে, সে ডিফল্টটা নেয়। ফল্ট ধরে না। হ্যাঁ, হ্যাঁ, এটা জানা খুব ইম্পর্টেন্ট। ধরেন আপনি কোনো একটা মডেলে এক্সপ্লিসিটলি এপসিলনকে ডিক্লেয়ার করলেন না, তাহলে সে 10 টু দি পাওয়ার -8 কে এপসিলন হিসেবে ধরে সে কাজ চালায়। সেম উইথ বিটা 1 এন্ড বিটা 2, অর্থাৎ আপনার মডেলটাকে অ্যাডাম অপটিমাইজারকে কল করে আপনার নট নেসেসারিলি বিটা 1 ইকুয়ালস টু 0.9 এগুলো লিখতে হবে। এগুলো যদি কিছুই না লিখেন, সে এই প্যারামিটারের এই ভ্যালুগুলো ধরে সে অপটিমাইজেশন করবে। যদি আপনি ধরেন ফরসে 0.995 করেন বিটা 2, তখন আপনি এক্সপ্লিসিটলি সেটা মেনশন করবেন। এখন সবচেয়ে মজার বিষয় যে যেটা বোঝা খুব ইম্পর্টেন্ট, এতটুকু ডিসকাশনের মধ্যে আসলে আমরা এটা যদি বুঝতে না পারি আসলে কিছুই হবে। ফরসে আমরা বিটা 1 আমরা রিডিউস করি, বিটা 1 যদি আমরা রিডিউস করি, অ্যাকচুয়ালি আমরা কি রিডিউস করতেছি? মোমেন্টামের ইফেক্টটা রিডিউস করতেছি। ইয়েস, আমরা কিছুটা মোমেন্টামকে কন্ট্রোল করতেছি, এবং আপনার যদি বিটা 2 কে রিডিউস করি তাহলে আমরা অ্যাডাপ্টেবিলিটি কিছুটা অ্যাডজাস্ট করতেছি, ঠিক আছে? এখন ফরসে যদি আপনি অ্যাডাপ্টেশনটাকে রিডিউস করে দেন অনেক বেশি, ফরসে 0.999 থেকে, আমি বিটা 2 এর ক্ষেত্রে বলি, 0.99 থেকে 0.8 করে দিলাম আমরা, তাহলে 0.8 করলে এটা আমার আগে ছিল ফরসে 0.0001, 0.001 এখন হয়ে গেল 0.2। তাহলে আমরা ডি স্কোয়ারের যে ইফেক্টটাকে কন্ট্রোল করছিলাম, সেটা কেন কন্ট্রোল করছিলাম দেখি আপনারা আনসার করতে পারেন কিনা। ডি স্কোয়ারকে কেন কন্ট্রোল করছিলাম? ভেরিয়েন্সের ইফেক্টটা কমানোর জন্য। ডি স্কোয়ার কিছুটা একটু দূরে, বাট একদম স্মুথ করার জন্য। এক্সাক্ট আনসার যদি বলি সেটা হচ্ছে ডিমিনিশিং লার্নিং রেট, যেটা ছিল খুব অ্যাব্রাপ্টলি লার্নিং রেট পড়ে যাচ্ছিল, মনে আছে? কারণ ডি স্কোয়ারটা আমাদের ছিল ইকুয়েশনের নিচে, ওটা যত বড় হচ্ছিল, ডি স্কোয়ারটা আসলে কোথায় ছিল? এই যে রুটের এখানে ভিতরে, এটা যত বড় হচ্ছিল আমাদের লার্নিং রেটের ইকুয়েশনটা ছিল এরকম, অর্থাৎ প্রিভিয়াস ডিভাইডেড বাই এটা, এটা যত বড় হচ্ছিল এটা খুব ফাস্ট ফল করছিল, তবেই না আমরা অ্যাডাপটিভ লার্নিং রেট নিয়ে আসলাম। অ্যাডাপটিভ লার্নিং রেট এনে আমরা 1 - বিটা 2 দিয়ে কন্ট্রোল মেকানিজম সেট করলাম, তাই না? তো কন্ট্রোল মেকানিজম, আপনি বিটা 2 এর ভ্যালু যত হাই দিচ্ছেন তত আপনি কন্ট্রোল বেশি করছেন। বিটা 2 রিডিউস করছেন মানে কি, এই যে লার্নিং রেট যে পড়বে সেটা একটু ফাস্টার পড়বে। বিটা 2 ডিক্রিজ করা মানে কি, লার্নিং রেটকে একটু দ্রুত পড়তে দিচ্ছে। আর বিটা 2 যদি আপনি একটু হাই ধরেন, বিটা 2 যদি 1 হয়, এটা তো একদম 0ই করে দিলেন, তখন লার্নিং রেট স্টাক হয়ে বসে থাকবে, রাইট? এই সমস্ত জিনিস যদি রিলেট করতে পারেন, দেন ইউ ক্যান, বলে না হাইপার প্যারামিটার অপটিমাইজেশন, কথাটা শুনছেন মনে হয় আমার। এটা জি তো ভাই। এই জায়গায় থাকলে শোনার কথা। তাহলে এখন আমি অনেকে কি করে, আচ্ছা ঠিক আছে আমার ইয়ে আছে, বেজিয়ান থিওরেম ইউজ করে আমি আমি ইয়ে করে ফেলবো, অপটিমাইজ করে ফেলবো। ওকে ফাইন, করে ফেলতে পারে, সমস্যা নেই, কিন্তু সব প্রজেক্টে তো বেজিয়ান থিওরেম অ্যাপ্লাই করা কখনোই সম্ভব না। ট্রাস্ট মি, রিয়েল ওয়ার্ল্ডে এইটা আপনার ধরেন ঘন্টার পর ঘন্টা সময় নেবে সেই এইসব জিনিস অপটিমাইজ করতে। তাহলে সেখানে যদি আপনার হালকা বেসিক নলেজ গুলো ইউজ করে
যে আমি এটা রিডিউস করা মানে কি, এটা রিডিউস করলে ইম্প্যাক্টটা কোথায়, এটা ইনক্রিজ করা মানে কি, ইনক্রিজ করলে ইম্প্যাক্টটা করে, এইসব জিনিস যদি আপনি আপনার আউটপুট দেখে বুঝতে পারেন, দেন ইউ আর ইন দ্য রাইট পজিশন। হ্যাঁ, হ্যাঁ, যদি ছোট প্রজেক্ট হয় 200-300টা ছবি, ইউ ক্যান ইউজ যে অটোমেটেড অপটিমাইজেশন, বা আপনি যদি AWS ইউজ করতে পারেন, ওদের অপটিমাইজেশন আছে, আপনি ডলার পে করে অপটিমাইজ করলেন, এটা করতে পারেন। বাট এটা হচ্ছে যে আপনার মানে কি বলে, আপনার নিজের ব্যাগে যেটা থাকবে এই নলেজটা, বেজিয়ান অপটিমাইজেশন করলেও আপনার এই নলেজটা সবসময় লাগবে। তো আশা করি অ্যাডাপটিভ মোমেন্ট এস্টিমেশন মোটামুটি আপনাদের ক্লিয়ার। হ্যাঁ, যখন আপনারা এটা অপটিমাইজ করতেছেন, আমি আশা করব আপনারা এইভাবে ট্রাই করবেন। যখন আমরা ক্যাগল কম্পিটিশনে যাব, তখন একটু বিটা 2 কে একটু টিউন করে দেখলেন কি ইফেক্ট পড়ে। যদি দেখেন যে ইমপ্রুভ হচ্ছে, 0.95 করাতে একটু ইমপ্রুভ হয়েছে, লেটস সি 0.992 তে কি হয়। দেখলেন খারাপ হচ্ছে, আবার বাড়ালেন। আমরা শুরুতে এইভাবেই লার্ন করবো। ওকে, সো এই দুটো আমাদের অপটিমাইজার নিয়ে কথা বলার কথা ছিল আজকে। দেন আমরা চলে যাব আমাদের একটা অ্যাক্টিভেশন ফাংশন বাকি ছিল মাল্টি ক্লাস প্রবলেমের জন্য। আমরা সেটা হচ্ছে সফটম্যাক্স। আমি সেটা অন্যান্য অ্যাক্টিভেশন ফাংশনের সাথে ডিসকাস করি না, বিকজ অন্যান্য অ্যাক্টিভেশন ফাংশনে সব ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আউটপুট ছিল আমাদের একটা, রাইট? আমাদের একটা আউটপুট দিচ্ছিল, সেই একটা আউটপুট নেক্সট নিউরনে চলে যাচ্ছিল। আমাদের জেডও ছিল একটা, কিন্তু সফটম্যাক্স আসলে ফাইনালি গিয়ে যেটা হয় যে আমার জেডটা হয়ে যায় আসলে নাম্বার অফ ক্লাস ডিপেন্ডেন্ট। ফরসে ধরেন আমি যদি এখন এংরি বার্ড আছে, আমার আছে ব্যান্টেন, ধরেন আমি এখন অ্যাড করলাম জেরি, টম এন্ড জেরিকে অ্যাড করলাম, তাহলে এটা কিন্তু মাল্টি ক্লাস প্রবলেম হয়ে গেল, আর কিন্তু বাইনারি নাই। তখন জেড এর যে আউটপুটটা আসবে সেটা সফটম্যাক্স এর থ্রুতে আমাদের নিতে হবে। লেটস সে সফটম্যাক্সকে আমরা এস ম্যাক্স লিখলাম। সেই এক্স ম্যাক্স এর মধ্যে দিয়ে জেড যখন যায়, তখন জেড এর মধ্যে যে কাজটা হয় সেটা আসলে হচ্ছে ই টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই সামেশন অফ ই টু দি পাওয়ার জেড, এই কাজটা হয়। তো এটা কিন্তু অন্যভাবে চিন্তা করতে গেলে এটা কাইন্ড অফ প্রবাবিলিটি মিন করে, তাই না? ধরেন 2, 3, 5 এগুলো সবগুলার যোগফল দিয়ে যদি একটা একটাকে ভাগ করি, তাহলে কোনটা পাওয়ার কি প্রবাবিলিটি, ধরেন কোন একটা কিছু পাওয়ার সম্ভাবনা আমরা যাচাই করি কিভাবে? সবগুলোর যোগফল দিয়ে ওইটার ইয়েটাকে আমরা ভাগ করলেই আমরা একটা প্রবাবিলিটি পেয়ে যাই। তো আমরা এখানে ওভারঅল সফটম্যাক্স জিনিসটা কি করে, একটা আমাদেরকে এরকম একটা আউটপুট দেয়। ফরসে আমাদের এ এর জন্য বলতেছে, আমি তোমাকে বললাম আমি 0.1% শিওর এটা এ, তারপর আমি বি এর জন্য বললাম এটা আমি 0.8% শিওর আমি এটা বি, 0.1% শিওর আমি সি। হ্যাঁ, তো এই ধরনের একটা আউটপুট আমাদেরকে সে দেয়। সেখান থেকে সফটম্যাক্স এর কাজ হচ্ছে এই আউটপুটটাকে বের করে নিয়ে আসা এবং সেটাকেই ক্লাস হিসেবে ডিক্লেয়ার করা। ওকে, তো তাহলে এখন ফরসে জিনিসটা আসলে কিভাবে হচ্ছে, ধরেন আমরা এখানে যে আউটপুট গুলো আসবে, ফরসে এর জন্য আসলো আমার 2, বির জন্য আসলো ফরসে 5, সি এর জন্য আসলো 3, সেটা অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যাবে এইভাবে। মানে সফটম্যাক্সে আমার ইনিশিয়াল ফেজে কাজটা হচ্ছে এরকম। ইনিশিয়ালি এই কাজটা হওয়ার পরে এটার ধরেন ইন্ডিভিজুয়ালি কিছু আউটপুট আসবে। ফার্স্টে আমরা একটু দেখি, into the power 2 is say 7.38, একটা ভ্যালু একুরেট নিলাম, বাকিগুলো ধরেন আমি কি বলে, মানে কেউ ভিডিও দেখে আবার যদি বলে যে ই টু দি পাওয়ার 5 এর ভ্যালু এটা না, এটা ভুল। তো একটা ভ্যালু আমরা ঠিক বসায় রাখলাম। তো লেটস সে পরের ভ্যালুটা 81.2, আমরা এত ক্যালকুলেশন করা এখন তো জরুরি না। লেটস সে এটার ভ্যালু হচ্ছে 4,
4.2। তাহলে এই তিনটার যোগফল হচ্ছে 85 প্লাস 7, অর্থাৎ হচ্ছে আমার 92। ক্যালকুলেশন সুবিধার্থে আমি রাউন্ড ফিগার 92 ধরলাম, এবং প্রথম ক্ষেত্রে ধরেন 7.38, এই 92 দিয়ে 7.38 কে ভাগ করলে আমার প্রথম আইটেমটা আমি পাবো, এখানে একটা আইটেম পাবো। 81 কে ভাগ করলে এখানে একটা আমরা আইটেম পাবো, এবং 4.2 কে আমরা ভাগ করলে একটা আইটেম পাবো। এই জায়গা থেকে আমার হাইয়েস্ট যেটা থাকবে সফটম্যাক্সের কাজ হচ্ছে সেটাকে প্লাস বলে আমাদেরকে আউটপুট দিয়ে দেয়। ঠিক আছে, সফটম্যাক্স ইউজ করে কিভাবে অপটিমাইজেশনটা হয় সেটা আমরা ডিসকাস করব, বাট এটা হচ্ছে শুধুমাত্র সফটম্যাক্স অ্যাক্টিভেশনের পার্টটুকু আমি বললাম, যে সফটম্যাক্স অ্যাক্টিভেশনটা যখন থাকে তখন সে কিভাবে আমাদের আমাদের আউটপুট গুলোকে সে কন্ট্রোল করে। কারণ এই জায়গায় আমাদের আউটপুট দরকার হচ্ছে প্রবাবিলিটির দিক থেকে হাইয়েস্ট প্রবাবল ক্লাসটা। ঠিক আছে, আচ্ছা এখন আমি তাহলে একটু গুছাই নি বিষয়গুলো। ধরেন আমাদের যদি জেনেরিক রিগ্রেশন হয়, ফার্স্টে যে প্রবলেমটা একটু করে আহমেদ ভাই শেয়ার করছিলেন, যে নর্মাল কন্টিনিউয়াস যে লিনিয়ার রিগ্রেশন যদি আমাদের প্রবলেমটা থাকে, যেরকম ভাইয়া হাউজিং প্রাইসের ক্ষেত্রে ওই ইয়েস হ্যাঁ, এ ধরনের কিছু যদি থাকে তাহলে আমাদের ধরেন আমি ফার্স্টে আমার আউটপুট লেয়ার মানে তো আপনারা বুঝতেছেন আমাদের নিউরনের একদম শেষ আউটপুট লেয়ার যেটা, সেখানে আমরা একটা সিঙ্গেল নোড ইউজ করব, ওয়ান নোড। মনে আছে ডেন্সে পরে আমরা 1 দিয়েছিলাম, এর আগে হিডেনে 64 দিতে পারেন, 32, নো ম্যাটার হোয়াট, হ্যাঁ, কিন্তু এখানে একটা নোড ইউজ করতে হবে উইথ লিনিয়ার অ্যাক্টিভেশন। এটা হচ্ছে আমার রিগ্রেশনের জন্য। এবং আমি যদি এখানে যদি আমরা লস ফাংশন নিয়ে কথা বলি, তাহলে এটার লস ফাংশন গুলো আমরা যেটা ইউজ করব, এটা কাইন্ড অফ সামারি, যে কোনো প্রবলেমে আপনাদেরকে এটা হেল্প করবে। আমরা লস ফাংশন যেটা ইউজ করব যে এমএসসি, অর্থাৎ হচ্ছে মিন স্কোয়ার্ড এরর, যেটাকে L2 লসও বলে, অথবা আমরা ইউজ করতে পারি, আমি এগুলো ডিসকাস করব, এমএসসি কি, এমএই, মিন অ্যাবসলিউট এরর যেটাকে L1 লস বলে। এই দুটো লস আমরা ইউজ করব রিগ্রেশন প্রবলেমে, এবং আমরা একটা নোড আউটপুট লেয়ার আমরা একটা নোড ইউজ করব লিনিয়ার অ্যাক্টিভেশন সহ। বাকি উপরে সবগুলো কিন্তু সব ক্ষেত্রে সমান, কোনো স্পেসিফিক কিছু নাই, কিন্তু এই লিনিয়ার রিগ্রেশনের ক্ষেত্রে আপনাদের এইভাবে বের হতে হবে। আরো কিছু লস ফাংশন আছে, বাট মোস্ট অফ দ্য কেসেস এই দুটো বেশ ভালো করে, দ্যাটস ওয়াই আমি এই দুটোতেই ডিসকাশন নিয়ে মেটার। তারপর আমরা দেখেছি যে আমাদের একটা বাইনারি প্রবলেম ছিল, বাইনারি ক্লাসিফিকেশন। আমি পুরোটা লিখতেছি না ভাইয়া, এখানে অ্যাকুরেসি সব ক্ষেত্রে আমরা ম্যাট্রিক মানে অ্যাকুরেসি, ওটা ডিফারেন্ট, ওটা হচ্ছে অ্যাকুরেসি হচ্ছে আউটপুট নিয়ে কাজ, অ্যাকুরেসি হচ্ছে আপনার মডেলটা কেমন করছে সেটা, আর লস ফাংশন হচ্ছে মডেলটা কিভাবে করছে, অপটিমাইজেশনের পার্ট, আর অ্যাকুরেসি হচ্ছে রেজাল্টের পার্ট। অ্যাকুরেসি নিয়ে আপনি ডিসাইড করবেন আপনার অপটিমাইজেশন কেমন হচ্ছে, লস কেমন আপনার, এগুলো, হ্যাঁ, কিন্তু অ্যাকুরেসি আপনার এখানে আসবে না, মডেলের ইন্টারনাল পার্ট না, কিন্তু অ্যাকুরেসিটা ম্যাট্রিক্স কখনো মডেল ইন্টারনাল পার্ট না, এটা হচ্ছে মডেলের আউটপুট। সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আমার মডেলটা কতটা জেনারেলাইজ, ওভারফিট হয়ে যাচ্ছে কিনা। ট্রেনিং এর অ্যাকুরেসি অনেক হাই, ভ্যালিডেশন অ্যাকুরেসি অনেক লো, তার মানে মডেলটা ওভারফিটিং এর প্রবলেম আছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনি পাবেন। তো এটা মডেলের ইন্টারনাল কোনো পার্ট। তো লজিস্টিক প্রবলেম যখন আমাদের থাকবে, তাহলে আমরা আউটপুট লেয়ারকে যদি ওএল বলি, তাহলে এটা কি হবে আপনারাই তো বলতে পারবেন এখন, ওয়ার্ড নোড উইথ, বলে ফেলেন, sigmoid activation function. yes, one node with sigmoid activation function, এবং এটাও আপনারা বলতে পারবেন লস ফাংশন, Binary cross entropy. binary cross entropy. Okay, now come to the final one, যেটা হচ্ছে আমরা বলতেছি মাল্টি ক্লাস প্রবলেম।
যেটা নিয়ে আমাদের নেক্সট সব সেশনগুলোই হবে এটা নিয়ে, কারণ এটাতেই হলো কাজ করার সুযোগ আছে, বাইনারিটা তার কি কাজ করবে। সো এইটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার হবে ওয়ান নোড ফর ইচ ক্লাস। এটা ডিপেন্ড করতেছে আপনার ক্লাস কয়টা। ধরেন আপনার ক্লাস 10টা, তাহলে আপনার 10টা নোড ইউজ করতে হবে। আপনার ক্লাস 3টা হলে 3টা নোড ইউজ করতে হবে। উইথ কি হবে বলেন? সফটম্যাক্স অ্যাক্টিভেশন। সফটম্যাক্স অ্যাক্টিভেশন। ইয়েস, সফটম্যাক্স। এবং আমাদের লস ফাংশনটা হচ্ছে আমরা দুই ধরনের ইউজ করি মোস্ট অফ দ্য কেসেসে। একটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি, আমরা দেখবো, এগুলো আমরা এখন ডিসকাস করি না। আর এটা করি আমরা স্পার্স ক্যাটাগরিক্যাল ক্রস এনট্রপি। ওকে, সো ফার আমাদের আমি বলি, আমি টিক মার্ক দেই, সো ফার আমরা এটা কমপ্লিটলি জানি। লিনিয়ার অ্যাক্টিভেশন আসলে কিছুই না। লিনিয়ার অ্যাক্টিভেশন হচ্ছে যা আসছে তাই দিবে, সে কিছুই করবে না। এইটুকু পার্ট আমরা কভার করি না, এটা আমরা করে দিব এখন। আমরা এটা জানি, এটাও জানি, আমরা এটা জানি, আমরা এটা কভার করব। ঠিক আছে, সো আমরা নেক্সট সেশনে চলে গেলে আমরা শুরু করব হচ্ছে এই সমস্ত লস, এই 5টা লস ফাংশন, এখানে 4টা লস ফাংশন নিয়ে আমরা, তাহলে আমরা এই কয়েকটা লস ফাংশন ডিসকাস করলেই আমাদের বেসিকের যে ফার্স্ট ইনিশিয়াল পেজ ছিল সেটা আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে সেটা আমরা শেষ করে দেন আমরা সেশনটা আসলে শেষ করব। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে মিন স্কোয়ার্ড এরর। মিন স্কোয়ার্ড এরর এটা খুবই সিম্পল, যেটা হচ্ছে আসলে সবগুলোর সমষ্টি, অর্থাৎ আমি সামেশন বলি, অর্থাৎ আমাদের যতগুলো আমাদের এক্সাম্পল আছে সবগুলোর ওয়াই অ্যাকচুয়াল মাইনাস ওয়াই প্রেডিক্টেড। তো এইটা তো আমরা দেখেছিলাম যে এই জিনিসটাকে আমরা আগেও কিন্তু দেখেছি, রাইট? এই জিনিসটাকে আমরা আগেও দেখেছি। আমরা যখন বাইনারি কস্ট এন্ট্রপি ডিসকাস করেছিলাম, আমরা গ্যাপ হিসেবে এটাকে ডিফাইন করেছিলাম যে আমাদের টার্গেটই হচ্ছে এটা যত কমানো যায়, সেটাই ছিল আমাদের টার্গেট। সো যখন এমএসসি আমরা ইউজ করি, মিন স্কোয়ার্ড এরর, তখন যেহেতু মিন টার্মটা আসছে, তাহলে অবশ্যই কি হবে 1 to n, যেহেতু nটাই তো আমার টোটাল নাম্বার অফ এক্সাম্পল, সেটা n দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার মিন পার্টটা কভার করলো, তাহলে আর কি বাকি আছে? স্কোয়ার দিতে হবে। স্কয়ার টার্মটা। দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের এমএসসি মিন স্কোয়ার্ড এরর, যেটা আমরা লস ফাংশন হিসেবে ইউজ করি। আর সেকেন্ড আমরা যেটা বলেছি মিন অ্যাবসলিউট এরর, এটা আপনারা নিজেরাই এখন বলতে পারবেন। আই থেকে যদি 1 হয়, আই থেকে 1 থেকে যদি n হয়, আমার গ্রাফটা তো কোনো চেঞ্জ নাই, y অ্যাকচুয়াল মাইনাস y প্রেডিক্ট, রাইট? এবং মিন যেহেতু টোটাল নাম্বার অফ এক্সাম্পল দিয়ে আমরা ভাগ করব, এখানে যেহেতু আমরা স্কোয়ার্ড বলেছিলাম, আমরা স্কোয়ার ইউজ করেছি। এখানে যেহেতু অ্যাবসলিউট বলছি, আমরা অ্যাবসলিউট সাইন। দ্যাটস ইট। আমরা এই দুটো লস ইউজ করি ফর রিগ্রেশন টু, মানে অপটিমাইজেশনের আইডিয়া পাওয়ার জন্য। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের মাল্টি ক্লাসের যেগুলো আছে, যে ক্যাটাগরিক্যাল কস্ট এন্ট্রপি যেটা বলেছি, ক্যাটাগরিক্যাল কস্ট এন্ট্রপি। আমি এমএসসি এবং এমএই তে তেমন বেশি সময় দিই নাই। আই থিঙ্ক এগুলা অনেক ইজিয়ার সো তারপর আমি জাস্ট কভার করে দিলাম, যদি কারো কোনো কনফিউশন থাকে। দ্যাটস অল। তো এটাকে আবার সফটম্যাক্স লসও বলা হয় থাকে, সফটম্যাক্স লস একটা ডিফারেন্ট নাম।
যেহেতু সফটম্যাক্স অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হয়, সো এটা মনে রাখাও সহজ। তো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি এই নামেই আমাদের মডেলে কল করতে হবে, সফটম্যাক্স লস হিসেবে না, ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি হিসেবে আমাদের কল করতে হবে। সো ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপিটা আসলে কি, সেটা হচ্ছে ফার্স্টে আমি যদি ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি সিসিই দিয়ে ডিফাইন করি, সেটা কিছুই না, নেগেটিভ লগারিদম অফ e to the power z summation of e to the power z। ঠিক আছে, তাহলে সেইটার হচ্ছে সিম্পলিফাইড ফর্ম হচ্ছে নেগেটিভ অফ সামেশন আই থেকে নাম্বার অফ সি। নাম্বার অফ সি বলতে কি বোঝাচ্ছি? ক্লাস অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস, তারপরে হচ্ছে টিআই লগ probability of I। আমি বলছি একটা একটা। তাহলে আমরা জানি i is equal to 1 থেকে c নাম্বার অফ c। তাহলে i মানে তো বুঝতেই পারছেন যে ক্লাসের জন্য যাচ্ছে i এর জন্য সেই ক্লাসের নাম্বারটা বসে যাবে। তাহলে ti টা কি? ti টা হচ্ছে যখন আমরা প্রবাবিলিটিটা যে ক্লাসের জন্য কনসিডার করছি সে যদি অ্যাকচুয়াল ক্লাস হয় তাহলে তার জন্য ti এর ভ্যালু 1, আর বাকি সব আদার যা আছে তার জন্য 0। ইকুয়েশনটা লিখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা যদি আমাদের এক্সাম্পলে চলে আসি, যে আমাদের ছিল অ্যাংরি বার্ড, ব্যান্টেন, জেরি, রাইট? তো ফরসে আমাদের আরবিটারি কিছু ভ্যালু এসেছিল, মনে নাই, 0.11 ফরসে, 0.84, এগুলো কিন্তু সব আরবিটারি, মানে আমি ইচ্ছে করে নিচ্ছি, এগুলো কোনো ইকুয়েশন বেসড আউটপুট না। 0.04 ফরসে আমার এই তিনটা প্রবাবিলিটি আসলো আমার সফটম্যাক্সের আউটপুট থেকে। তাহলে আমি কি করছি, আমি সিম্পলি যেহেতু এই জায়গাটা থেকে যদি আমার অ্যাকচুয়াল ইমেজটা যদি আমার ব্যান্টেন হয়ে থাকে, অ্যাকচুয়াল ইমেজটা যদি আমার ব্যান্টেন হয়ে থাকে, তাহলে এই ইকুয়েশনটা কিভাবে কি হবে, 0 টাইমস লগ ফর এ, এটা এ এর জন্য লগ 0.11, ঠিক আছে, প্লাস প্লাসটা আসতেছে সামেশনের জন্য, যেহেতু এটা অ্যাকচুয়ালি ব্যান্টেন তাহলে এখানে কত হবে, 1 1 ক্রস লগ 0.8 0.84 প্লাস 0 টাইমস লগ 0.4 0। এই টার্মটা হচ্ছে আমার জেডির জন্য, এই টার্মটা হচ্ছে আমার ব্যান্টেনের জন্য। যেহেতু ওভারঅল আমার কি আছে, একটা নেগেট করতেছি, রাইট? আমার এখানে একটা নেগেটিভ সাইন। তাহলে খেয়াল করে দেখেন, এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে, এই টার্মটা আমার 0 হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়ালটার যদি প্রবাবিলিটি আমার, আমি যদি অ্যাকচুয়ালটাকে যদি আমি রাইটলি, অর্থাৎ আমার প্রবাবিলিটিটা যদি অ্যাকচুয়ালের জন্য হাই হয়, এবং সেটা যত হাই হবে আমার এই ভ্যালুটা তত বাড়বে না, যেহেতু এটা 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছে, এই ভ্যালুটা যত বাড়া মানে যেহেতু নেগেটিভ, আমার লস তত কি হচ্ছে, কমতেছে। কমে যাচ্ছে। আর এটা যদি সে, এটা যদিও হাইয়েস্ট বাট সে এটা 0.75 করছে, তাহলে লস হবে বাট কম। তাহলে লস কখন হাইয়েস্ট হবে, যখন অ্যাকচুয়ালটাকে পারফেক্টলি সে প্রিডিক্ট করতে পারবে, তখন আমাদের লস হবে লোয়েস্ট। আর যখন ফরসে এটা যদি অ্যাকচুয়াল না হতো তাহলে এইটা 0 হয়ে যেত, অন্য একটা অ্যাকচুয়াল হতো, তখন সেটা অনুযায়ী লস হতো। তো পুরো বিষয়টা কি বুঝতে পারছেন কিভাবে সে টার্গেট করে লসটাকে সে কন্ট্রোল করতেছে সফটম্যাক্স লসে? মেইনলি এই কাজটা হয় তোর ইকুয়েশনে, এবং এই স্কোরটাকে টার্গেট করে 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 মডেল হচ্ছে সে নিজেকে নিজে অপটিমাইজড করে, এবং সে বিভিন্ন প্যারামিটার গুলোকে সে টিউন করা বা আপডেট করা, যেটা বলেন, সেটা সে করে নেয়। এইটা হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি।
তাহলে রয়ে যায় আমার স্পার্স ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি। স্পার্স আচ্ছা, এখানে টিআই এর ভ্যালুটা কেমনে ডিটারমাইন হয়? কোনটা টিআই মানে কোনটা 0 হবে কোনটা 1 হবে, এটা কেমনে বুঝে? এই যে এটা তো ট্রেনিং ফেজ। ও আচ্ছা আচ্ছা ট্রেনিং তো আমি জানি আমার অ্যাকচুয়ালি ইমেজ আচ্ছা পরে না, আমি বুঝেন না ওনার কোয়েশ্চেনটা কি বুঝতে পারছেন আহমেদ ভাই বা রাগিব ভাই? ভালো একটা জি কোয়েশ্চেন। বুঝতে পেরেছি। ট্রেনিং ফেজে তো আমরা জানি হ্যাঁ, লেভেলটা ডিটারমাইন করাই আছে তো। তো ওই জায়গা থেকে টিআইটা আসে। তো এখন স্পার্সটা তাহলে কি? স্পার্সটা এক্স্যাক্টলি সেম থিং, কোনো চেঞ্জেস নাই, এক্স্যাক্টলি সেম থিং। শুধু যখন আপনার ক্লাসগুলো ডিটারমাইন করার জন্য আপনি ওয়ান হট এনকোডিং করবেন। ফার্স্টে ধরেন ওয়ান হট এনকোডিং মানে কি? ধরেন আমার 100 যদি এরকম হয়, বিটা হচ্ছে আমার 010 আর জেডি হচ্ছে 001। এই ধরনের এনকোডিং যদি থাকে তাহলে আমরা ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি ইউজ করি। আর যদি আমাদের ইয়েটা থাকে হচ্ছে ইন্টিজার, ফার্স্টে আমরা বলছি এংরি বার্ড হচ্ছে 1, ব্যান্টেন 2, জেরি 3, এভাবে আপনি করতে পারেন। এটাকে নাম্বারে ক্লাসটাকে ইন্টিজারে কনভার্ট করছেন, দ্যাটস ওকে ফর মানে মেশিন লার্নিং এর জন্য এটা কোনো সমস্যা না। তখন আমরা এটাকে স্পার্স ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি দিই। দ্যাটস ইট, দিস ইজ দ্য ডিফারেন্স। যদি বলতেন ওয়ান হট এনকোডিং যেটা এটার সাথে তারপরে এটা মানে এটা রিলেশনটা আরেকবার ভাইয়া একটু রিপিট করলে। রিলেশন বলতে আমরা যদি ওয়ান হট এনকোডিংটা ইউজ করি, হ্যাঁ আপনি তো জানবেন আপনার ক্লাসের মধ্যে আপনি কি ইউজ করছেন, কারণ আপনার তো লেভেলগুলো ছিল এংরি বার্ড, ব্যান্ড 10। আপনি যখন সেগুলোকে ক্যাটাগরিগুলোকে ডিজিটে কনভার্ট করছেন তখন আপনি হয় ওয়ান হট এনকোডিং করবেন অথবা ক্লাসগুলোকে লেভেল এনকোডার ইউজ করবেন, যে কোনো একটা। তো আপনি যদি এই ফর্মুলাতে করেন তাহলে আপনি ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি দিবেন লসে, সব ঠিক আছে, শুধুমাত্র আপনি এইভাবে এনকোডিং করার কারণে আপনি লসে দিচ্ছেন ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি। এটা যদি না দেন মডেলে আপনাকে এরর দেখাবে। আর যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার বসাতে হবে স্পার্স ক্যাটাগরিক্যাল কোসেন্ট্রপি। এটা যদি না দেন তাহলে আপনাকে একটা এরর আউটপুট দিবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। এখানে একটা জিনিস জানার আছে ভাইয়া, আমরা যদি লেভেল এনকোডার ইউজ করি তাহলে ধরেন আমাদের বেন্টেন আছে আর একটা হচ্ছে অ্যাংরি বার্ড আছে। তো বেন্টেন কে সে বললো 1, অ্যাংরি বার্ড কে সে 2 দিল মানে নিউমেরিক্যালি। কিন্তু আমি যদি এইটা ইউজ করি ওয়ান হট এনকোডিং, তখন তো সে আবার এই যে এই ফর্মুলা ম্যাট্রিক্সে নিয়ে আসে, তখন তো আমাদের ওয়াই এর ভ্যালুটা প্রেডিক্ট করাটা মানে কিভাবে করে এইটা মানে একটা নেক্সট ক্লাসে যদি ভাইয়া বুঝাই দিতেন আর কি। না, এইটা তো হলো বেসিক মেশিন লার্নিং, অর্থাৎ আপনি মানে এইখানে আপনি অনেকগুলো জিরোস আউটপুট ওকে দিচ্ছেন, ইনপুট অনেকগুলো জিরোস দিচ্ছেন এবং আপনার ক্লাসগুলো ওই ক্ষেত্রে থাকে এরকম করছে এ বি সি। তো যে এখন মেশিন কিভাবে শিখে? মেশিন 0 অথবা 1 দিয়ে শিখে। তো আপনার যদি অ্যাংরি বার্ড হয়, যেই ক্লাসটা হবে শুধু সেই ঘরে 1 বসবে, অন্যগুলো সব 0 থাকবে। তো সে যদি এখানে 1 পায় এবং অ্যাকচুয়ালি যদি আপনার 1 ব্যান্টেন হয় তাহলে সে লসে এইভাবে কাজ করবে। আর যদি সে ধরেন আপনার অ্যাকচুয়াল হচ্ছে অ্যাংরি বার্ড কিন্তু আপনার ডিটারমাইন করার সময় আপনি এটাকে বলতেছেন ব্যান্টেন, সে ফর্মুলা সেম, লসে কোনো চেঞ্জেস আসতেছে না, কিন্তু সে যে ইনপুটটা পাচ্ছে সেখানে হচ্ছে চেঞ্জেসটা আসতেছে। অর্থাৎ আমরা এখানে ওয়াইটাকে কিভাবে ডিফাইন করতেছি, আমরা যখন মডেল ট্রেন করাচ্ছি তখন ওয়াইটাকে আমরা কিভাবে বলতেছি, অর্থাৎ লেভেল গুলোকে তো আমরা যদি বলি অ্যাংরি বার্ড, ব্যান্টেন, জেরি, ও চিনবে না। এর জন্য ওকে হয়তো আমরা বলতে পারি যে দেখো যদি আমি অ্যাংরি বার্ডে 0 এবং ব্যান্টেনে 1 বসাই তাহলে এটা বলবো ব্যান্টেন, আর যদি আমি এখানে 1 বসাই এখানে 0 বসাই তাহলে মনে করবো এটা অ্যাংরি বার্ড। অথবা আমি বলতে পারি আমি যদি 1 দেই তাহলে অ্যাংরি বার্ড, আমি যদি 2 দেই এটা ব্যান্টেন। দ্যাটস ইট। এটা শুধুমাত্র ওয়াই এর ক্ষেত্রে, আর কোথাও কোনো চেঞ্জেস হচ্ছে না। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তো তাহলে যেটা আমাদের ফাইনালি দাঁড়ালো, একদম যদি আমি প্যাক করে ফেলি, লাইক বেসিক নাও ইউ নো, এই যে ড্যান্স জানেন, এটা ড্যান্স
মানে কি, ইউ নো, যে আমরা যে বললাম মাল্টি ক্লাস দিয়ে কম্পিটিশন শুরু করবো ক্যারিয়ারে, সো ইটস লাইক ফাইনাল একটা রিক্যাপ। সো আপনি জানেন যে অ্যাক্টিভেশন আপনার মানে অ্যাক্টিভেশনটা কি সেটাও জানেন, আপনি জানেন যে ওয়াই অর্থাৎ এটা কেন ইউজ করি, আপনি জানেন আপনার অপশনস গুলো কি কি, এবং কোন অপশনসের আপনি জানেন কোন অপশনসের কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। যদি কোনো কিছু মনে করেন যে না এটা জানি না বা আমরা ক্লাসে ডিসকাস করি নাই, বলবেন। আমি বিশ্বাস করি কি অ্যাক্টিভেশন এবং কি বেনিফিট, কি অপশন সব ডিসকাস করা হয়েছে। তারপরে আমরা ইনপুট শেপ জানি, যে ইনপুট শেপটা আমরা কিভাবে ডাইনামিকলি দিব, কিভাবে রিজিড ওয়েতে দিব, এগুলো আমরা কথা বলেছি। তারপর আমরা নোটস দেখেছি যে ডেন্স লেয়ারের পরে কয়টা নিউরন ইউজ করব, সেটা আমরা নোটস, নাম্বার অফ নোটস ইউনিট যেটাই বলেন সেটা আমরা কি দেখেছি। সো আমরা দেখেছি যে অপটিমাইজারের ক্ষেত্রে যে আমরা দেখেছি অপটিমাইজারের উপর কি অপটিমাইজার কেন ইউজ হয়, এর অপশনস কি, আমরা দেখেছি এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, আমরা দেখেছি এরপরে আর কি আছে, আমরা দেখেছি যে লস, এবং আমরা দেখেছি সেম হোয়াট, ওয়াই, অপশনস, এবং এই ক্ষেত্রে আমি মোটামুটি রিজিড রেখেছি, সো আমি ডিসঅ্যাডভান্টেজে যাচ্ছি না। আমরা বাইনারির ক্ষেত্রে বাইনারি কনসেন্ট্রপি, স্পার্টস এবং ক্যাটাগরিক্যাল মোরাললেস, আপনার তেমন একটা সিলেকশনের কোনো ব্যাপার নাই, হ্যাঁ, এবং এমএই এবং এমএসসি ওখানেও তেমন একটা ইয়ে না যেটা ইউজ করেন। So far this is the summary of the basic